ভার্ব থেকে যা পড়াবো এর বাইরে ইনশাল্লাহ একটা প্রশ্ন আসবে না, একদম বেসিক সহ ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট, যেটা মেডিকেল অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশনে 100% কমন আসবে ইনশাল্লাহ, রুলস থেকে টাইপ থেকে, এমনকি তুমি বিসিএস থেকে শুরু করে হচ্ছে যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতেও একদম সম্পূর্ণ হচ্ছে কমন আসবে, একদম বেসিক সহ। যে একদম ইংলিশে দুর্বল তারও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এই 20 থেকে 25 মিনিটের ক্লাসে। তো চলো তাহলে শুরু করি। প্রথমেই দেখো তাহলে ভার্ব কি, ভার্ব দ্বারা হচ্ছে কাজ বুঝায়, তাই না, কাজ করা বুঝায়। তাহলে যে ওয়ার্ড কোনো ব্যক্তি বস্তু বা স্থান সম্পর্কে বলার জন্য, ঠিক আছে, ব্যবহৃত হয়, অর্থাৎ স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয় তাকে ভার্ব বলে। অর্থাৎ জিনিসটা হচ্ছে যে এটা আসলে ব্যক্তি বস্তু বা স্থান সম্পর্কে কাজ বোঝানোর জন্য আসলে, ঠিক আছে। তাহলে ভার্ব হচ্ছে সেন্টেন্সের অপরিহার্য অংশ। ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না, অলওয়েজ মনে রাখবা। সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স গঠিত হতে পারে, যেমন ডু ইট, কাজটি করো, এখানে কিন্তু সাবজেক্ট নাই। কাকে কাজটা করতে বলতেছি, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই। তাহলে ডু ইট, কাজটি করো, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, কিন্তু অবশ্যই ভার্ব থাকবে। যেমন তোমাকে বললাম যাও, গো, দেখো এখানে সাবজেক্টও নেই অবজেক্টও নাই, কিন্তু ঠিকই ভার্ব আছে, গো আছে। এই জন্য বলা হচ্ছে যে ভার্ব হচ্ছে সেন্টেন্সের অপরিহার্য অংশ, কারণ ভার্ব ব্যতীত কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। সাবজেক্ট বা অবজেক্ট ছাড়াও সেন্টেন্স বসতে পারে, কিন্তু ভার্ব ছাড়া সেন্টেন্স সাধারণত কখনোই গঠিত হয় না। যেমন গো, যাও, দেখছো পুরাটা কিন্তু একটা সেন্টেন্স এবং শুধু ভার্ব দিয়ে তৈরি হয়েছে, এই জন্য ভার্ব হচ্ছে সেন্টেন্সের অপরিহার্য অংশ। তাহলে আসো একটি সেন্টেন্সের তাহলে প্রয়োজনীয় অংশ হচ্ছে, অথবা দ্য এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স ইজ, তাহলে একটা সেন্টেন্সের সবচেয়ে অপরিহার্য অংশ হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া সেন্টেন্স গঠিত হয় না, ঠিক আছে, মাত্র বললাম। তাহলে ভার্ব, ওকে। তারপরে দেখো প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব কি, প্রিন্সিপাল বা এটাকে মেইন ভার্ব বলে। কেন এটাকে প্রিন্সিপাল বা মেইন ভার্ব বলে? তাহলে যেই ভার্বটা অন্য ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে হচ্ছে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, এটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তাহলে যেই ভার্বটা অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজেই সরাসরি হচ্ছে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব অথবা কি মেইন ভার্ব বলে, ঠিক আছে। যেমন কল, গো, ওয়ার্ক, এগুলা হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। যেমন মনে রাখবে, একটা জিনিস মনে রাখবা, সেন্টেন্সে যদি একটা মাত্র ভার্ব থাকে, অলওয়েজ একটা কথা মনে রাখবা, সেন্টেন্সে যদি একটা মাত্র ভার্ব থাকে সেটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব হবে, ঠিক আছে। তাহলে সেন্টেন্সে একটা মাত্র ভার্ব থাকলে অবশ্যই কি হবে, প্রিন্সিপাল ভার্ব হবে। দেখো আই ডিড দ্য ওয়ার্ক, হেয়ার ডিড ইজ এ অর অ্যান, যেহেতু এখানে একটাই ভার্ব আছে যে আমি কাজটা করেছি, আমি কাজটা করেছিলাম, ঠিক আছে, তাহলে করেছিলাম একটাই ভার্ব এখানে ডিড, তাহলে একটা ভার্ব, এটা অলওয়েজ প্রিন্সিপাল বা মেইন ভার্ব, ঠিক আছে। যেমন দেখো আই অ্যাম ইন ক্লাস 12, বলো এখানে এম কি ভার্ব, তাহলে এখানে ভার্ব হিসেবে একটাই বসছে এম, এখানে এম ছাড়া আর কোনো ভার্ব নাই। সেন্টেন্সে একটাই ভার্ব বসলে সেটা অলওয়েজ প্রিন্সিপাল ভার্ব, তাহলে এখানে একটাই ভার্ব এম আছে, এই জন্য এটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব হবে। ওকে, নাথিং লাস্টস ফর এভার, হোয়াট টাইপ অফ ভার্ব ইজ লাস্ট ইন দিস সেন্টেন্স? দেখো এই সেন্টেন্সে একটাই ভার্ব আছে লাস্ট, ঠিক আছে, তাহলে যে কোনো কিছুই চিরস্থায়ী নয়, ঠিক আছে, তাহলে এখানে একটাই ভার্ব আছে লাস্ট, তাহলে অবশ্যই এটা কি প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব, ঠিক আছে। ওকে, তোমরা এই রিলেটেড অর্থাৎ এই ক্লাসগুলো আমরা আসলে কোন ইউটিউবে দিই, অনেকে তোমরা জিজ্ঞেস করো, এই যে আমাদের ডিএমসি স্টেশন ইউটিউবে, তুমি গুগলে যে হচ্ছে মানে ইউটিউবে যে সার্চ দিবা ডিএমসি স্টেশন, অলরেডি 1,95,000 প্লাস সাবস্ক্রাইবার্স আছে। ন্যানো মেডিকেল কোর্স, ন্যানো বায়োলজি কোর্স আমাদেরই হচ্ছে প্লেলিস্ট আর কি, ঠিক আছে। তো তুমি ডিএমসি স্টেশন লিখে সার্চ দিবা, যে আমাদের ইউটিউবে যেও ক্লাসগুলো পাবা, যারা ক্লাসগুলো ইউটিউব থেকে করতে চাও তাদের জন্য, ঠিক আছে। আর পেজ থেকে যারা ক্লাস করতে চাও ফেসবুক থেকে, তাদের জন্য হচ্ছে গ্র্যাভিটি মেডিস্টেশন অথবা ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, এই পেজ থেকে তোমরা এই ক্লাসগুলো পাবা, ঠিক আছে। আর এই ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে যারা মেডিকেল অ্যাডমিশনের একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও সম্পূর্ণ ফ্রিতে, সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্লেলিস্ট, ফ্রি প্লেলিস্ট, যেটা হচ্ছে লাখ লাখ স্টুডেন্ট করছে, এমনকি জাতীয় মেধায় দ্বিতীয় যে ছেলেটা এই বছর সানজিৎ সিরাজ, ও আমাদের এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করে হচ্ছে সারা বাংলাদেশে শর্টের বাইরের চ্যাপ্টারগুলো কমপ্লিট করছে এবং সেকেন্ড হয়েছে। তো বুঝতেই পারতেছো ক্লাস কোয়ালিটি। তো এই ইউটিউব চ্যানেলেই পাবা, ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দাও, যাদের স্বপ্ন হচ্ছে মেডিকেল তারা এই ইউটিউব চ্যানেলেই হচ্ছে ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দাও। আর এই ন্যানো মেডিকেল কোর্সের যে ইংলিশ ক্লাসগুলো, সেই ইংলিশ ক্লাসগুলো নট অনলি ফর মেডিকেল বাট অলসো ফর ভার্সিটি অ্যাডমিশন। এই ন্যানো মেডিকেল কোর্সের ইংলিশ ক্লাসগুলো করলে তোমার মেডিকেল এবং ভার্সিটি দুইটারই প্রস্তুতি একদম 100তে 100 হয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। সো তুমি এই ইউটিউব চ্যানেলে যে ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিতে পারো, অথবা তুমি ইউটিউবে যে শুধু এটা সার্চ দিলেও দেখবো আমাদের ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো চলে আসবে। এখান থেকে ইংলিশ ক্লাসগুলো ভার্সিটি এবং মেডিকেল দুইটার জন্যই সম্পূর্ণ উপকারী। আর এখানে ফুল বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে, ইংলিশের সব ক্লাস আছে। ওকে, 3.5 লাখেরও বেশি ছাত্রছাত্রী অলরেডি প্লেলিস্টের ক্লাস করছে, প্রায় 4 লাখের মতো স্টুডেন্ট। বুঝতেই পারতেছো সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সেরা প্লেলিস্ট, পুরো দেশ সেরা প্লেলিস্ট সারা বাংলাদেশের মধ্যে ফ্রি মেডিকেল অ্যাডমিশনের জন্য। ওকে,
এবার আসো অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি শব্দের মানে হচ্ছে সাহায্যকারী, ঠিক আছে? তাহলে এগুলো প্রিন্সিপাল ভার্বের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য কখনো কখনো তাদেরকে সাহায্য করে। তাহলে দেখো, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনে সাহায্য করে, অর্থাৎ সোজা কথা এরা প্রিন্সিপাল ভার্বের সম্পূর্ণ অর্থ বা এই জিনিসগুলো প্রকাশ করার জন্য সাহায্য করে, সেই ভার্বগুলোকে হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলে। তাহলে অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, এই জন্য এটাকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলে। যেমন অক্সিলারি ভার্বের মধ্যে আছে হচ্ছে তোমার বি ভার্ব। বি ভার্বের মধ্যে কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এগুলো হচ্ছে বি ভার্ব। আবার এখানে হ্যাভ ভার্ব আছে। হ্যাভ ভার্বের মধ্যে কারা আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে? তারপর এটার মধ্যে আবার মোডাল অক্সিলারি ভার্ব আছে। মোডাল অক্সিলারি ভার্বের মধ্যে কারা আছে? শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। ডু ভার্বের মধ্যে কারা আছে? ডু, ডাজ, ডিড, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে জানলা। তাহলে বলো, হুইচ ওয়ান ইজ ইউজড বোথ অ্যাজ অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব? বলো, এর মধ্যে কোনটা বোথ অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব হিসেবে হচ্ছে তোমার কাজ করে? বলো। এম, ঠিক আছে? কিভাবে? দেখো, যখন আমি তোমাকে বলবো আই এম ইটিং রাইস, তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে ইট, ইটিং, তাকে হেল্প করতেছে এম, তখন এটা অক্সিলারি ভার্ব। আর যদি বলি আই অ্যাম ইন ক্লাস 12, তো সেখানে দেখো একটাই ভার্ব হিসেবে এম বসছে, ওই একটু আগে আই অ্যাম ইন ক্লাস 12, ঠিক আছে? তাহলে এখানে একটাই ভার্ব হিসেবে হচ্ছে এম বসছে, তাহলে এম তখন প্রিন্সিপাল ভার্ব হয়ে যায়, বুঝছো? তাহলে এম হচ্ছে এমন একটা ভার্ব, এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে। আর যদি সেন্টেন্সে একটাই ভার্ব থাকে, যেমন আই অ্যাম ইন ক্লাস 12, তখন একটাই ভার্ব এম, তখন এম কিন্তু প্রিন্সিপাল হিসেবেও কাজ করে। এই জন্য এম ভার্বটা অক্সিলারি এবং প্রিন্সিপাল দুইটা হিসেবেই কাজ করতে পারে। ওকে, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের সহজ বাংলা হচ্ছে সকর্মক্রিয়া। আমরা বাংলা গ্রামারেও পড়ছি সকর্মক্রিয়া, যে যেই ক্রিয়ার কর্ম আছে বা অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে বাক্যের অর্থ সম্পন্ন করতে যে ভার্বের অবজেক্ট প্রয়োজন, অর্থাৎ সোজা কথা যেই ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর আমরা সবাই জানি যে অবজেক্ট হিসেবে সবসময় নাউন অথবা প্রোনাউন বসে। অবজেক্ট হিসেবে সবসময় কি বসে? নাউন অথবা প্রোনাউন বসে। এই জন্য বাক্যে সাধারণত ভার্বের পর যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেই নাউন বা প্রোনাউন হচ্ছে অবজেক্ট হয়, আর ওই ভার্বের অবজেক্ট থাকলে সেই ভার্বটাকে তখন বলা হয় ট্রানজিটিভ ভার্ব। সেই ভার্বটাকে তখন কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসো, হি টুকস শেল্টার আন্ডার এ ট্রি। তাহলে হেয়ার দ্য ভার্ব টুক ইজ, হি টুক শেল্টার আন্ডার এ ট্রি। তাহলে বলো, সে একটা গাছের নিচে আশ্রয় নিয়েছিল। তুমি টুককে প্রশ্ন করো, কি করেছিল বা কি নিয়েছিল? আশ্রয় নিয়েছিল। তাহলে টুক, টুককে তুমি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, তুমি অ্যান্সার পেয়ে গেছো, আশ্রয় নিয়েছিল, শেল্টার, ঠিক আছে? তাহলে এখানে শেল্টার হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাওয়া গেলে সেটা হচ্ছে অবজেক্ট, আর তার মানে এই ভার্বের অবজেক্ট আছে, তাহলে এখানে টুক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ওকে, দ্য বয় রিডস আ বুক। হোয়াট কাইন্ড অফ ভার্ব রিড ইন দ্য সেন্টেন্সেস? তাহলে দ্য বয় রিডস আ বুক, তাহলে আমি ভার্বকে প্রশ্ন করি কি পড়ছে? বই পড়ছে, বা কি পড়ে? বই পড়ে। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আর তাহলে এই ভার্বের অবজেক্ট আছে, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা বাংলায় হচ্ছে সকর্মক্রিয়া। মাদার লাভস মি, হেয়ার লাভস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য সেম। মা আমাকে ভালোবাসে। তুমি লাভসকে প্রশ্ন করো কাকে ভালোবাসে? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, তাহলে কাকে ভালোবাসে, অ্যান্সার পেয়ে গেছো আমাকে ভালোবাসে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে তোমার অবজেক্ট। তার মানে এই ভার্বের অবজেক্ট আছে, তাহলে এটা সকর্মক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ওকে, তাহলে কি বোঝা গেছে? আচ্ছা, আমাদের কিছু পেইড কোর্সও আছে, জাস্ট হালকা করে তোমাদেরকে বলা। তুমি যদি এইচএসসি 26 বা 27-এর হচ্ছে একাডেমিক স্টুডেন্ট হও, ঠিক আছে, অথবা হচ্ছে তুমি ভার্সিটি অ্যাসপিরেন্ট হও, বা এইচএসসি 24-25-এর এই dmcstationbd.com এই ওয়েবসাইটে আমাদের হচ্ছে একাডেমিক অথবা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের কোর্সগুলো তুমি কিনতে পারবা। আমি কমেন্টে হচ্ছে বিস্তারিত দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি দেখে নিতে পারো যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে। আমরাই পড়াই, আমরাই ক্লাস নিই। আমি আছি, তোমাদের জাদিদ ভাইয়া আছে, তোমাদের তুরাব ভাইয়া আছে, তোমাদের হচ্ছে জাহিদ ভাইয়া, শাফিন ভাইয়া, শাহিন শাহ ভাইয়া, নাহিন ভাইয়া, লায়ন ভাইয়া, ফারহান ভাইয়া, ঠিক আছে, নাত্তাশি ভাইয়া আছে, আমরাই আছি। আর তোমরা যদি আমাদের মেডিকেল বা প্রি মেডিকেল কোর্সে যুক্ত হতে চাও, যেমন আমাদের লাস্ট ফাইটে যুক্ত হতে চাও, অথবা হচ্ছে আমাদের প্রি মেডিকেলে যুক্ত হতে চাও, এই যে rtdslive.com, এখানে তোমরা চলে যেতে পারো, ঠিক আছে? ওকে, তো আসো এবার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ ভার্ব তো বুঝতেছো, এটার বাংলা হচ্ছে অকর্মক্রিয়া, অর্থাৎ যেই ভার্বের কোনো কর্ম নাই তাকে অকর্মক্রিয়া বলে। তাহলে দেখো, বাক্যের অর্থ সম্পন্ন করতে যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় না তাকে ইনট্রানজিটিভ হচ্ছে ভার্ব বলে, অর্থাৎ অকর্মক্রিয়া। এটার অর্থ সম্পন্ন করার জন্য কোনো অবজেক্টের দরকার হয় না, মানে কর্ম বা অবজেক্ট নাই, অকর্মক্রিয়া। তাহলে বাক্যে ভার্বের পর কোনো ওয়ার্ড না থাকলে
অথবা ভার্বের পরে অ্যাডভার্ব থাকলে অথবা শুধু প্রিপোজিশন থাকলে ভার্বটি অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব হবে। মানে সহজ কথায় ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে এর কোনো অবজেক্ট নাই, অর্থাৎ যে সকল ভার্বের পরে ইট নয় বরং হেয়ার দেয়ার বসে, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব পার্থক্য করার একটা চমৎকার উপায় আছে। তুমি ট্রানজিটিভ ভার্বের পর তুমি ইট বসাইতে পারবা, ভার্বটা ট্রানজিটিভ কিনা সেটা পরীক্ষা করার জন্য তুমি ইট বসায় যদি দেখো যে হ্যাঁ এটা অর্থপূর্ণ সেন্টেন্স প্রকাশ করে, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে দেখবা ইট বসাইলে এটা সেন্টেন্স হয় না আসলে। ইনট্রানজিটিভ ভার্বের পরে ইটের বদলে তুমি হেয়ার দেয়ার এই সমস্ত জিনিস বসাইতে পারো। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যেমন এই যে মাত্র দেখো এগুলো কি ট্রানজিটিভ ভার্ব ছিল না, তুমি মিয়ের জায়গায় ইট বসাও, মাদার লাভস ইট, বলো এটা কি একটা অর্থ প্রকাশ করতেছে? মাদার লাভস ইট অবশ্যই অর্থ প্রকাশ করতেছে। তাহলে এখানে দেখো এটার পরে ইট বসাইলেও অর্থ প্রকাশ করে, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। সেমভাবে দেখো দ্য বয় রিডস ইট, দ্য বয় রিডস ইট একটা অর্থ প্রকাশ করতেছে, তাহলে এখানে রিড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তারপরে দেখো হি টুক ইট, ধর এই পুরোটা বাদ দিয়ে আমি এখানে ইট বসাইলাম, হি টুক ইট অর্থ প্রকাশ করতেছে, অবশ্যই অর্থ প্রকাশ করতেছে, তাহলে এগুলো ট্রানজিটিভ ভার্ব। তার মানে কোনো একটা ভার্বের পর ইট বসিয়ে যদি অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আরেকটু ইজি করে দিলাম। আর কোন একটা ভার্বের পর ইট বসিয়ে যদি সেটা সেন্টেন্সটা ঠিকমতো তৈরি না হয় তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ইটের বদলে তুমি যদি হেয়ার দেয়ার বসাও ভার্বের পরে, তাহলে এটা অর্থ প্রকাশ করে। যেমন কাম, কামের পরে তুমি ইট বসাও, কাম ইট, হইলো না ভাই, কাম ইট, ভাই এটা কি হইলো? কিছুই হলো না, তার মানে এটা আসলে ট্রানজিটিভ ভার্ব না। বাট কামের পরে তুমি হেয়ার বসাও, কাম হেয়ার, এদিকে আসো, অর্থ প্রকাশ করতেছে, তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। গো, গোর পর তুমি ইট বসাও, গো ইট, অর্থ প্রকাশ করবে না। কিন্তু তুমি গোর পর দেয়ার বসাও, গো দেয়ার, তাহলে একটা কিন্তু অর্থ প্রকাশ করতেছে। ঠিক আছে, তখন এই জন্য এগুলো ইনট্রানজিটিভ ভার্ব। আরেকটা টেকনিক শিখলা তাহলে, চলো তাহলে আমরা দেখি। ফায়ার বার্নস, এরপরে কিছুই নাই, কিছুই নাই মানে তার মানে কোনো অবজেক্টই নাই। দেখো ফায়ার বার্নস, এখানে বার্নস হচ্ছে ভার্ব, এই ভার্বের পর কিছুই নাই, তার মানে আর কোনো অবজেক্টই নাই। অবজেক্ট না থাকলে অকর্মক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তারপরে দেখো রিভার ফ্লোস, সেম, ফ্লোজের পর কিছুই নাই, এই সেন্টেন্সে কিছুই নাই, কিছুই নাই মানে এখানে কোনো অবজেক্টই নাই, তাহলে অবজেক্ট না থাকলে তো এটা অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব হবে। ঠিক আছে, এরপরে চলে আসো হুইচ ওয়ান ইজ ইনট্রানজিটিভ ভার্ব, বলো তাহলে এই সবগুলোর মধ্যে তোমার কোনটা হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব, বলো। ঠিক আছে, এখানে এই সবগুলোর মধ্যে বলো, সবগুলোর মধ্যে দেখো আমি তোমাকে একটা সিম্পল জিনিস হচ্ছে তোমাকে বলি। দেখো রেইজ মানে কোনো কিছুকে তোলা, তুমি রেইজের পরে ইট বসাও, রেইজ ইট, এটাকে তুলো, অর্থ প্রকাশ করতেছে। রেইজ শব্দের মানে হচ্ছে কোনো কিছুকে তোলা। ঠিক আছে, রেইজ ইট, এটাকে তুলো, অর্থ প্রকাশ করতেছে, তাহলে ইট বসায় অর্থ প্রকাশ করতেছে, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। সেট, সেট মানে কোনো কিছু সেট করা, মানে ঠিক করা, সেট ইট, এটাকে ঠিক করো, অর্থ প্রকাশ করতেছে, সেট ইট, তাহলে এটাও ইটের ইট বসাইলে অর্থ প্রকাশ করতেছে, তাহলে এটাও ট্রানজিটিভ ভার্ব। লে, ঠিক আছে, লে ইট, অর্থ প্রকাশ করতেছে, এটাও ট্রানজিটিভ ভার্ব। কিন্তু রাইজ ইট, রাইজ মানে উঠা, রাইজ মানে উঠা, যেমন সূর্য উঠে। ঠিক আছে, তো রাইজ ইট হইল না, উঠো এটা, এটা উঠো, এরকম তো হইল না আসলে, বুঝছো? তাহলে এটার পরে দেখো ইট বসায় অর্থ প্রকাশ আসলে হচ্ছে না, রাইজ ইট, এটা উঠো বা উঠো এটা, মানে এটা অর্থ হইল না আসলে ঠিক মতো, এই জন্য এখানে রাইজ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এমনও করতে পারো, অথবা ইংলিশ গ্রামারে একটা জিনিস মনে রাখবা, লাই, রাইজ, ঠিক আছে, লাই, তারপরে হচ্ছে রাইজ, এগুলা সাধারণত হচ্ছে, তারপরে হচ্ছে সিট, ওই যে দেখো সিট ইট, সিট ইট বললে কিন্তু হবে না, সিটের পরে ইট বসাইলে অর্থ হয় না, কিন্তু সিটের পরে ডাউন বসাইলে অর্থ হয়, সিট ডাউন, বসে পড়ো, সিট ডাউন। ঠিক আছে, তাহলে এই অর্থ প্রকাশ করে। তাহলে সিটের পরে ইট বসাইলে অর্থ প্রকাশ হয় না, কিন্তু সিট ডাউন বললে অর্থ প্রকাশ হয়, এই জন্য এগুলো ইনট্রানজিটিভ ভার্ব, এগুলো সব হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, বুঝছো? ওকে, এরপরে চলে আসো, দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। আচ্ছা, এখানে তুমি আমারে বলো এটা ওপেন্ড, এটা কি? দরজাটা খুলে গেল, দরজাটা অটোমেটিক্যালি খুলে গেল, ওপেন্ডকে কি দিয়ে প্রশ্ন করো? অ্যান্সার পাবা? পাবা না, ওপেন্ড হইলো। ঠিক আছে, হইলো না, এখানে দা ডোর কিন্তু সাবজেক্ট। আবার কেউ বললো না ভাই ওপেন্ডকে কি দিয়ে প্রশ্ন করে তো উত্তর পাওয়া যায়, দা ডোর, না রে ভাই, এখানে দা ডোর সাবজেক্ট, এটা সেন্টেন্সের প্রথমে বসছে রে ভাই, এটা সেন্টেন্সের একদম প্রথমে বসছে, এটা হচ্ছে সাবজেক্ট, তো এইটা কখনোই অবজেক্ট হবে না, এটা তো বুঝতেই পারতেছো। এখানে দেখো কোনো অবজেক্ট নেই, অটোমেটিক্যালি হচ্ছে আসলে অ্যাডভার্ব, ওই যে লাস্টে এল ওয়াই বসলে সাধারণত অ্যাডভার্ব হয়, তোমরা জানো। তারপর আমি তোমারে দেখাই
কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তুমি কোনো উত্তর নাই, ঠিক আছে? এটা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট না, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর নাই, এটা হচ্ছে ইনট্রানজিটিভ হচ্ছে ভার্ব আসলে, ঠিক আছে? ইনট্রানজিটিভ ভার্ব। বা তুমি এটারে অটোমেটিক্যালির বদলে ইট বসাও, দা ডোর ওপেন্ড ইট, দা ডোর ওপেন্ড ইট, দরজাটি এটাকে খুললো, এটা কিছু হইলো? তুমি আমারে বলো দা ডোর ওপেন্ড ইট, হইল না তো, হইল না তো, আসলে অর্থও হইল না, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব, এখানে অবজেক্ট নাই, তাহলে তুমি যেভাবেই করো। এবার আসো ডিরেক্ট অবজেক্ট আর হচ্ছে তোমার ইনডিরেক্ট অবজেক্ট আসলে কি, ঠিক আছে? আচ্ছা, ডিরেক্ট অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট কি বলি, একটা কথা বলি, যদি কোনো কারণে বাক্যে ভার্বের পর যদি একটা অবজেক্ট থাকে, সেই একটা অবজেক্ট হচ্ছে ব্যক্তি হোক বা বস্তু হোক যাই হোক, সেটাকে ডিরেক্ট অবজেক্ট বলে। আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ভার্বের পর যদি তোমার দুইটা অবজেক্ট থাকে, তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটিকে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বলে, আর বস্তুবাচক অবজেক্টটিকে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বলে। আমার কথাটা বুঝছো? ভার্বের পর যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে ব্যক্তিকে বলে ইনডিরেক্ট, এটা উল্টা একটু মনে রাখবা, ব্যক্তিকে হচ্ছে ইনডিরেক্ট আর বস্তুকে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বলে। আর যদি একটা মাত্র অবজেক্ট থাকে, একটা মাত্র অবজেক্ট হলে এটা অলওয়েজ ডিরেক্ট অবজেক্ট হয়। যেমন হি লাইকস মি, একটা মাত্র অবজেক্ট, এটা ডিরেক্ট অবজেক্ট। হি ওয়াজ রিডিং আ বুক, একটা মাত্র অবজেক্ট, এগুলো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? ওকে, চলো আমরা একটু দেখি। তাহলে আমাকে বলো প্রথমে, তাহলে প্রথমে এখানে একটা হচ্ছে তোমার প্রশ্ন আসবে, ঠিক আছে? হোম ডু ইউ লাইক মোস্ট, তুমি কাকে, হোম ডু ইউ লাইক মোস্ট, তুমি কাকে সবচেয়ে বেশি পছন্দ করো? এখানে হোমের নিচে হচ্ছে দাগ, বলছে এই হোমটা আসলে কি, তাহলে হোম ডু ইউ লাইক মোস্ট, তুমি কাকে সবচেয়ে বেশি পছন্দ করো, তাহলে পছন্দ করো এটাকে প্রশ্ন করো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কাকে দিয়ে প্রশ্ন করো যে তুমি কাকে পছন্দ করো, অ্যান্সার পেয়ে গেছো হোম। এটা আসলে প্রশ্ন করছে যে কাকে পছন্দ করো, হোম। তাহলে দেখো ভার্বকে হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পেয়ে গেছি, তাহলে এখানে হোম হচ্ছে আসলে অবজেক্ট, হোম ডু ইউ লাইক মোস্ট, এখানে হোম হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এবং দেখো এখানে একটা মাত্র অবজেক্ট আছে, তাহলে একটা মাত্র অবজেক্ট থাকলে এখানে হোমটা অবশ্যই কি হবে, ডিরেক্ট অবজেক্ট হবে, হোমটা অবশ্যই ডিরেক্ট অবজেক্ট হবে। দেখছো, এটা কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে, কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্ন। ওকে, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড আইটেমস, হোয়াট ডিড ইউ টেল হার, ঠিক আছে? তাহলে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড হচ্ছে তোমার অবজেক্টস, হোয়াট ডিড ইউ টেল হার, এখানে মূল ভার্ব কোনটা, হোয়াটের নিচে হচ্ছে দাগ, আর মূল ভার্ব কোনটা, টেল, তুমি কি বলেছো, কি বলেছো, তাহলে কি দিয়ে প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় হচ্ছে হোয়াট। আর এখানে কাকে দিয়ে প্রশ্ন করো, কাকে দিয়ে প্রশ্ন করো, হার, কাকে বলেছো, হার, তাকে বলেছো, কি বলেছো, হোয়াট। তাহলে বুঝছো, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, হোয়াট, আর কাকে বলেছো দিয়ে প্রশ্ন করলে হার পাওয়া যায়। তাহলে কাকে বলেছো, হার, তাহলে এখানে হার কি, ব্যক্তি, তাহলে দুইটা অবজেক্ট আছে, এটাও একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট, তাহলে ডাবল অবজেক্টের ক্ষেত্রে এই ব্যক্তিবাচক হার এটা হবে ইনডিরেক্ট অবজেক্ট, আর এই বস্তুবাচক হোয়াট, কি বলেছো, এটা একটা বস্তু, এটা তো আর ব্যক্তিকে বোঝাচ্ছে না, তাহলে এটা হবে ডিরেক্ট অবজেক্ট, তাহলে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। যেমন আই প্রেজেন্টেড হার এ ফ্লাওয়ার, আচ্ছা আই প্রেজেন্টেড হার উইথ এ ফ্লাওয়ার, চলো আমরা একটু দেখি, ঠিক আছে? এই ক্ষেত্রে হচ্ছে তোমার বেসিক কিছু জিনিস হচ্ছে মনে রাখতে পারলেই হয়েছে। আই প্রেজেন্টেড, আচ্ছা দেখো অলওয়েজ একটা কথা হচ্ছে মনে রাখবা, ঠিক আছে? একটা কথা হচ্ছে অলওয়েজ মনে রাখবা, এই ক্ষেত্রে আই কি হবে, এটা দুইভাবে হইতে পারে, আই প্রেজেন্টেড এ ফ্লাওয়ার টু হার, এটা হইতে পারে, আই প্রেজেন্টেড আ ফ্লাওয়ার টু হার, এটা হইতে পারে, অথবা আই প্রেজেন্টেড হার উইথ এ ফ্লাওয়ার, দুইটার যে কোনো একটা হইতে পারে। তাহলে আই প্রেজেন্টেড আ ফ্লাওয়ার টু হার হইলে এটা ঠিক ছিল, এটা হবে না, এই জন্য ফর হার হবে না। আই প্রেজেন্টেড হার এ ফ্লাওয়ার, এটাও হয় না, উইথ হয়, এখানে উইথ বসার কথা ছিল, তাহলে এগুলো একটাও হবে না, অ্যান্সার হবে আই প্রেজেন্টেড হার উইথ এ ফ্লাওয়ার, ঠিক আছে? ওকে, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ছিল এটা। দ্য প্রফেসর গেভ ড্যাশ, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবা, একটা জিনিস হচ্ছে মাথায় রাখবা, আমি যদি কখনো সাবজেক্টের পর আমি একটু দেখাচ্ছি, হি গেভ আ পেন টু মি, অথবা অথবা তুমি মনে মনে হচ্ছে তুমি চিন্তা করো, অথবা তুমি মনে মনে হচ্ছে চিন্তা করো যে হি গেভ মি এ পেন, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, বেসিক জিনিস আছে। দেখো এখানে অবজেক্ট হচ্ছে ডাবল অবজেক্ট বসে, এখানে দুইটাই হচ্ছে অবজেক্ট। দেখো
এ পেন এটাও একটা অবজেক্ট, মিও একটা অবজেক্ট, ঠিক আছে। এখানেও যেমন ডাবল অবজেক্ট, মিও একটা অবজেক্ট, এ পেনও একটা অবজেক্ট। তাহলে বলো একাধিক অবজেক্ট থাকলে বস্তুবাচক অবজেক্টটা কি? ডিরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, অবজেক্ট ডিরেক্ট, আর এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো এখানে নিয়ম হচ্ছে যদি ডিরেক্ট অবজেক্টটা আগে বসে আর ইনডিরেক্ট অবজেক্টটা যদি পরে বসে তাহলে সাধারণত এদের মাঝখানে টু বসে। যেমন হি গেভ আ পেন টু মি, হি গেভ এ পেন টু মি, তখন টু বসে। তাহলে ডিরেক্ট অবজেক্টটা আগে বসলে আর ইনডিরেক্ট অবজেক্টটা পরে বসলে মাঝখানে টু বসে, অর্থ বোঝানোর জন্য, হি গেভ আ পেন টু মি। কিন্তু যদি উল্টা হয়, দেখো এখানে হচ্ছে দুইটা অবজেক্ট থাকলে এটা হচ্ছে কি ব্যক্তিবাচক অবজেক্টটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট মানে ডিরেক্ট অবজেক্ট। যদি ইনডিরেক্ট অবজেক্টটা আগে বসে আর ডিরেক্ট অবজেক্টটা পরে বসে তখন মাঝখানে অনেক সময় প্রিপোজিশন না বসাইলেও হয়। যেমন হি গেভ মি আ পেন, তখন এটা হি গেভ মি আ পেন, ঠিক আছে, হি গেভ মি আ পেন। তাহলে কি বোঝা গেছে? ওকে, এটা হচ্ছে নর্মাল নিয়ম। তাহলে এখন তুমি বলতে পারো ভাই আগেরটা তাহলে কেন উইথ হইলো? আপনি তো বলছেন এই যে দেখেন প্রথমে হচ্ছে হার, এটা কি প্রথমে ব্যক্তিবাচক অবজেক্ট বসছে, তার মানে এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আপনি তো বললেন যে ইনডিরেক্ট অবজেক্ট আগে বসলে আর ডিরেক্ট অবজেক্ট পরে বসলে মাঝখানে তো প্রিপোজিশন দেওয়া লাগে না। হ্যাঁ ঠিক আছে, দেওয়া লাগে না, কিন্তু এখানে কিছু এক্সেপশন হচ্ছে। প্রেজেন্ট, প্রেজেন্ট হচ্ছে এমন একটা ভার্ব, প্রেজেন্ট, প্রোভাইড, ট্রাস্ট, এনট্রাস্ট, এগুলার পর ওই এরকম নিয়মের মাঝখানেও একটা প্রিপোজিশন হিসেবে উইথ বসে। এটা একটু এক্সেপশন আর কি, বুঝছো? এটা একটু এক্সেপশন। এরকম ক্ষেত্রে হচ্ছে তোমার কি হয়, আমি একটু লিখে দিচ্ছি, তোমার প্রেজেন্ট, প্রোভাইড, সাপ্লাই, এগুলার ক্ষেত্রে এখানে আলটিমেটলি এই মাঝখানে উইথ বসে। তাহলে কথা বুঝছো? তাহলে নর্মাল নিয়ম হচ্ছে ফার্স্টে যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয়, পরে যদি বস্তুবাচক অবজেক্ট হয়, প্রিপোজিশন বসে না। আর প্রথমে যদি হচ্ছে তোমার বস্তুবাচক অবজেক্ট হয় এবং পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় তখন মাঝখানে প্রিপোজিশন হিসেবে সাধারণত টু বসে। তবে এই যে এই ক্ষেত্রে এক্সেপশন, প্রেজেন্ট, প্রোভাইড, সাপ্লাই এরকম ভার্ব থাকলে প্রথমে ব্যক্তিবাচক অবজেক্ট এবং পরে বস্তুবাচক অবজেক্ট থাকলেও মাঝখানে উইথ হয়, উইথ হয়, ঠিক আছে। যেমন হি প্রোভাইড হার উইথ এ ফ্লাওয়ার, ঠিক আছে, এরকম আর কি, এরকম। তাহলে রাহাত গেভ, দেখছো যে আমার নাম মৌলানা ভাসানীতে আসছে, ঠিক আছে, তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিটে আসছে। তাহলে রাহাত গেভ ড্যাশ এ বুক, তাহলে বলো এখানে এ বুক এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট পরে বসছে আর তার আগে বসবে হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে কি মাঝখানে কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে রাহাত গেভ হিজ ফ্রেন্ড এ বুক, এটা হবে কেন? কারণ দেখো এই যে এখানে হচ্ছে এটা ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। তাহলে এখানে আমরা আগে ব্যক্তিবাচক বসাচ্ছি দেন বস্তুবাচক বসাচ্ছি, তাহলে মাঝখানে কোনো প্রিপোজিশন দেওয়ার দরকার নেই। তাহলে রাহাত গেভ হিজ ফ্রেন্ড এ বুক। বাট এটা যদি এরকম হইতো, যে এরকম যদি হইতো যে রাহাত গেভ আ বুক, তখন কিন্তু টু হইতো, টু হিজ ফ্রেন্ড, তখন কিন্তু টু হইতো, ঠিক আছে, বুঝছো? তখন কিন্তু টু হইতো, কারণ আগে তুমি ব্যক্তিবাচকটা পরে বসাইলে আর বস্তুবাচকটা আগে বসাইলে, এখানে বস্তুবাচকটা আগে ব্যক্তিবাচক পরে, তখন মাঝখানে টু বসে। রাহাত গেভ আ বুক টু হিজ ফ্রেন্ড, আর এখানে রাহাত গেভ হিজ ফ্রেন্ড এ বুক। তাহলে বুঝছো? ওকে, এবার আসো লিঙ্কিং ভার্বস। তাহলে লিঙ্কিং ভার্ব হচ্ছে তোমার খুবই সিম্পল জিনিস, যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, ঠিক আছে। কমপ্লিমেন্ট কি? যে সাবজেক্ট সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেওয়া হয় বা সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় এটাকে কমপ্লিমেন্ট বলে। তাহলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের যে মধ্যবর্তী ভার্ব, সেই ভার্বকে হচ্ছে লিঙ্কিং ভার্ব বলে। যেমন টু বি ভার্ব, বিকাম, লুক, সিম, রিমেইন, অ্যাপিয়ার, মেক, রান, গো, গ্রো, রিড, টার্ন, টেস্ট, ফিল, স্মেল, ঠিক আছে। এই সমস্ত ভার্বগুলো হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে বসে এদের মধ্যে লিঙ্ক করে, সম্পর্ক করে, এই জন্য এই ভার্বগুলোকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো চলো তাহলে আমরা দেখি। যেমন হি বিকেম, ঠিক আছে, তাহলে আমরা বলো হি বিকেম এ পলিটিশিয়ান। দেখো এখানে খেয়াল করো, এখানে সাবজেক্ট হচ্ছে হি, এখানে হি হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্ট সম্পর্কে আমি অতিরিক্ত তথ্য দিচ্ছি যে সে আসলে কি, সে হচ্ছে একটা পলিটিশিয়ান। তাহলে এই পলিটিশিয়ান এটা কিন্তু এই হি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে সাবজেক্ট সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেয় এটাকে তোমার বলা হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট, এটা হচ্ছে সাবজেক্টের তখন কমপ্লিমেন্ট। তাহলে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এর মাঝখানে হচ্ছে বিকেম বসে সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টকে লিঙ্ক করছে, এই জন্য বিকেম হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব। ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, হানি টেস্টেড সুইট, সেম, হানি টেস্টেড সুইট, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে হানি সম্পর্কে এক্সট্রা তথ্য দিছে, সুইট যে মধু, স্বাদে মিষ্টি, তাহলে মিষ্টি এই সুইট এটা হানিকে বোঝাচ্ছে।
তাহলে এটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট সম্পর্কে এই জিনিসটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, এটা কমপ্লিমেন্ট, তাহলে এর মাঝখানে বসছে হচ্ছে টেস্টেস, এটা হচ্ছে সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের লিঙ্ক করতেছে, লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসো হচ্ছে কপুলেটিভ ভার্ব কি। কপুলেটিভ ভার্ব হচ্ছে এটা এক ধরনের হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, যার পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে আলাদা কোনো অর্থ বোঝায়। ঠিক আছে, আলাদা অর্থ বোঝায়, এগুলোকে হচ্ছে কপুলেটিভ ভার্ব বলে। এগুলো একটা স্পেশাল টাইপের লিঙ্কিং ভার্ব। যেমন দেখো, শুধু গো, শুধু গো অর্থ যাওয়া, গো যাও, কিন্তু গোর পর যদি আমি একটা অ্যাডজেক্টিভ হিসেবে যদি ম্যাড বসাই, গো ম্যাড, এর মানে কিন্তু পাগল হয়ে যাওয়া, তাহলে অর্থটা চেঞ্জ হয়ে গেল। তাহলে বুঝছো, শুধু গো মানে হচ্ছে যাওয়া, কিন্তু গোর পর আমি একটা অ্যাডজেক্টিভ হিসেবে ম্যাট বসাইলাম, যে গো ম্যাট। গো ম্যাট শব্দের মানে হচ্ছে পাগল হয়ে যাওয়া। তাহলে দেখো, একটা ভার্বের পর, ইনট্রানজিটিভ ভার্বের পর একটা অ্যাডজেক্টিভ বসানোর কারণে ভার্বটার অর্থই চেঞ্জ হয়ে গেছে। যে গো মানে যাওয়া, কিন্তু এখন গোর পরে ম্যাট বসার কারণে, অ্যাডজেক্টিভ বসার কারণে অর্থই চেঞ্জ হয়ে গেছে, যে পাগল হওয়া। তাহলে চেঞ্জ হয়ে গেল না? এই জন্য তখন এই জিনিসটাকে তখন বলে কপুলেটিভ ভার্ব, তখন এই গোটাকে বলে কপুলেটিভ ভার্ব। যেমন দ্য ডগ ওয়েন্ট ম্যাড, এই যে ওয়েন্ট মানে কি যাওয়া, কিন্তু এরপরে একটা অ্যাডজেক্টিভ ম্যাড হিসেবে বসে দেখো, এটা বুঝাচ্ছে কুকুরটা পাগল হয়ে গিয়েছিল, তাহলে অন্য অর্থ বুঝাচ্ছে, তাহলে এটা তখন এটাও এক প্রকারের লিঙ্কিং ভার্ব, তবে সেটা এখন কপুলেটিভ ভার্ব, স্পেশাল জিনিসটা। যেমন কাম অর্থ আসা, শুধু কাম অর্থ আসা, কিন্তু কাম ট্রু মানে সত্যি হওয়া। যেমন মাই ড্রিমস কেম ট্রু, আমার স্বপ্নগুলো সত্যি হয়েছিল, তাহলে শুধু কাম অর্থ আসা, কিন্তু এরপরে দেখো একটা অ্যাডজেক্টিভ বসানোর কারণে এই আশা কেম এটার অর্থই চেঞ্জ হয়ে গেছে, এখন এটার মানে হচ্ছে সত্যি হওয়া। তাহলে এই জন্য তখন কেম হচ্ছে কপুলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, চলো আমরা একটু দেখি। তাহলে হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ দ্য ওয়ার্ড ওয়েন্ট ইন দ্য সেন্টেন্স দ্য ডগ ওয়েন্ট ম্যাড। তাহলে দেখছো, শুধু ওয়েন্ট মানে যাওয়া, কিন্তু এরপর এখন একটা অ্যাডজেক্টিভ বসে ভার্বটার অর্থই চেঞ্জ করে ফেলছে, তাহলে এটা কপুলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব। তো অপশনে কপুলেটিভ ভার্ব আছে, এটাই হচ্ছে অ্যান্সার। সেমভাবে ফ্যাক্টেটিভ ভার্ব কি? ফ্যাক্টেটিভ ভার্ব হচ্ছে এটা এক প্রকারের ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এটা অতিরিক্ত আরেকটা অবজেক্ট গ্রহণ করে। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের নর্মালি এমনি কি থাকে, একটা অবজেক্ট থাকে, কিন্তু দেখা গেছে কি ট্রানজিটিভ ভার্বের শেষে তুমি একটা অবজেক্ট যোগ করার পরও শব্দের অর্থ আর বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে না, আরেকটা অতিরিক্ত অর্থ শব্দ দরকার। এরকম ভার্বকে তখন বলা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। আমি এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা। যেমন দে ইলেক্টেড হিম, ধরো এখানে ক্যাপ্টেন শব্দটা নাই, দে ইলেক্টেড হিম, তারা তাকে নির্বাচিত করলো। তাহলে দেখো, ইলেক্টেডকে তুমি প্রশ্ন করলা, কাকে নির্বাচিত করলো, তুমি অ্যান্সার পেয়ে গেছো, তাকে নির্বাচিত করলো। তাহলে ইলেক্টেডের পর এই ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এই ভার্বের অবজেক্ট আছে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কিন্তু সমস্যাটা হচ্ছে, তুমি যদি এখানে ক্যাপ্টেন শব্দটা যদি না বসাও, স্টিল এই বাক্যটার অর্থ হচ্ছে অসম্পূর্ণ। তারা তাকে নির্বাচিত করলো, এখন কি নির্বাচিত করলো, সাথে যদি আমি আরেকটা অতিরিক্ত শব্দ বসায় দেই ক্যাপ্টেন, তাইলে অর্থটা কমপ্লিট হয়, যে তারা তাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করলো, তাইলে মনে হচ্ছে যে সেন্টেন্সটার অর্থ কমপ্লিট হয়েছে। আমার কথাটা বুঝছো? এখানে ক্যাপ্টেনটা বাদ দিলেও দেখো এই ভার্বের অবজেক্ট আছে অলরেডি, ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাহলে এটা অবজেক্ট, আর অবজেক্ট থাকার কারণে এটা হচ্ছে সকর্মক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব। বাট এটা ট্রানজিটিভ ভার্ব হওয়ার পরও শব্দের অর্থ ইনকমপ্লিট। তারা তাকে নির্বাচিত করলো, ঠিক আছে, তুমি বলবা ভাই কি নির্বাচিত করলো, আরেকটা এক্সট্রা অর্থ বসায় দিলাম, ক্যাপ্টেন নির্বাচিত করলো, তখন বলবো ও আচ্ছা। তাহলে এখানে আরো অবজেক্ট থাকার পরও আরেকটা অতিরিক্ত শব্দ লাগতেছে সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য, এই জন্য তখন এই ইলেক্টেডটা ফ্যাক্টেটিভ ভার্ব হয়ে গেছে। অর্থাৎ যার ডাবল কর্ম লাগে, একটা কর্ম দিয়েও সে শব্দের ভাব প্রকাশ করতে পারতেছে না, বাক্যের ভাব, আরেকটা অতিরিক্ত শব্দ লাগে, এই জন্য এটাকে বলে ডাবল অবজেক্ট আছে, এগুলো হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। তারপরে হচ্ছে কগনেট ভার্ব। কগনেট ভার্ব হচ্ছে তোমার ভার্ব থেকে হচ্ছে একটা সমজাতীয় নাউন তৈরি হয়। এখানে ভার্ব এবং ভার্ব থেকে যে অবজেক্ট তৈরি হয়, সেই অবজেক্টটা হচ্ছে সমজাতীয় হয়, চেহারা শুরুত প্রায় দেখতে সেম হয়, ওই ধরনের ভার্বকে হচ্ছে কগনেট ভার্ব বলে, আর অবজেক্টকে হচ্ছে কগনেট অবজেক্ট বলে। যেমন দেখো, আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, এখানে ড্রিমড হচ্ছে ভার্ব, এই ভার্ব থেকেই অবজেক্টটা আসছে ড্রিম। তাহলে দেখো, ভার্ব এবং অবজেক্ট প্রায় কাছাকাছি না, ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, ড্রিমড ড্রিম দেখতে প্রায় চেহারা শুরুত সেম, এরকম হইলে এই ভার্বকে বলা হবে কগনেট ভার্ব, আর অবজেক্টকে বলা হবে কগনেট অবজেক্ট। তাহলে এখানে বলে দিছে, এখানে ড্রিমের নিচে দাগ, ড্রিমটা তাহলে কি অবজেক্ট, কগনেট অবজেক্ট। ক্রিস্টাল ক্লিয়ার? আর এই ড্রিমটা হচ্ছে কগনেট ভার্ব। ঠিক আছে, যেমন হুইচ সেন্টেন্স অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ কগনেট অবজেক্ট, বলো এখানে কগনেট অবজেক্ট কোনটা, এই যে লাস্টেরটা, রানী স্যাং এ সং, এখানে স্যাং হচ্ছে তোমার ভার্ব, দেখো, আর এই ভার্বের মতোই দেখতে অনেকটা, সং এর মতোই দেখতে অনেকটা, এই সং হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এখানে ভার্ব এবং অবজেক্টের চেহারা শুরুত হচ্ছে প্রায় সেম, এটাকে বাংলায় বলে হচ্ছে সমধাতুজ ক্রিয়া।
বাংলায় বলে, যেমন বেশ ঘুম ঘুমালাম, এটা বাংলা গ্রামারে তোমরা পড়ছো। সমধাতুজ ক্রিয়া বাংলা গ্রামারে পড়ছো, বেশ ঘুমাইলাম, এটাই ইংলিশে হচ্ছে কগনেট ভার্ব। অর্থাৎ এই ভার্ব এবং অবজেক্টটা দেখতে প্রায় সেম, স্যাং সং, তাহলে এগুলো হচ্ছে কগনেট ভার্ব আর এটা হচ্ছে কগনেট অবজেক্ট। ঠিক আছে, ওকে। হি র্যান এ রেস, যেমন সেম, র্যান এটা হচ্ছে ভার্ব, দেখো এই ভার্বের মতোই দেখতে অনেকটা, রেস হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে এই অবজেক্টটা আসলে ভার্ব থেকে উৎপত্তি লাভ করছে, কাছাকাছি দেখতে, র্যান রেস কাছাকাছি, তাহলে এগুলো হচ্ছে কগনেট ভার্বের এক্সাম্পল। তাহলে এখানে র্যান হচ্ছে কগনেট ভার্ব আর রেস হচ্ছে কগনেট অবজেক্ট। ওকে, এবার আসো গ্রুপ ভার্ব। খুবই ইম্পর্টেন্ট, গ্রুপ ভার্বটা এখানে ক্লিয়ার হয়ে যাবে যে কোনো ভার্বের পর প্রিপোজিশন বসে সেটা যদি ট্রানজিটিভ ভার্ব হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে হচ্ছে ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশন ভার্ব অথবা হচ্ছে গ্রুপ ভার্ব বলে। তার মানে সোজা কথা হচ্ছে এখানে কোনো ভার্বের পর প্রিপোজিশন বসে যদি সেই ভার্বটার অর্থ পরিবর্তন হয়ে যায় তখন এটারে গ্রুপ ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব বা ফ্রেজাল ভার্ব বলে। ওই যে একটু আগে কপুলেটিভ ভার্বের সাথে মিল আছে। পার্থক্যটা কি? কপুলেটিভ ভার্বে হচ্ছে তোমার ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে ভার্বের অর্থ চেঞ্জ হয়ে যায়, আর এখানে হচ্ছে ভার্বের পর প্রিপোজিশন বসে ভার্বের অর্থ চেঞ্জ হয়ে যায়, তখন এটারে আমরা গ্রুপ ভার্ব বলতেছি বা প্রিপোজিশনাল ভার্ব বা ফ্রেজাল ভার্ব বলতেছি। ঠিক আছে, ওকে। দেখো, শি টেকস আফটার হার মাদার, বলো এমনি টেক মানে কি? এমনি টেক মানে হচ্ছে নেওয়া, কিন্তু এখানে টেকের পর দেখো একটা প্রিপোজিশন বসছে, আফটার বসে, এই ভার্বটার অর্থই চেঞ্জ হয়ে গেছে। এর মানে হচ্ছে সে তার মায়ের মতো দেখতে হয়েছে। তাহলে শুধু টেক মানে নেওয়া, আর এখানে টেক আফটারের মানে হচ্ছে সে তার মায়ের মতো দেখতে হয়েছে, তাহলে ভার্বের অর্থ চেঞ্জ হয়ে গেল। তাহলে ভার্বের পর একটা প্রিপোজিশন বসার কারণে পুরো ভার্বটার অর্থ চেঞ্জ হয়ে গেল, তাহলে এটা এখন গ্রুপ ভার্ব অথবা প্রিপোজিশনাল ভার্ব অথবা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো অপশনে দেখো গ্রুপ ভার্ব নাই, প্রিপোজিশনাল ভার্ব নাই, কিন্তু ফ্রেজাল ভার্ব এটা অপশনে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে ফ্রেজাল ভার্ব। তাহলে গ্রুপ ভার্বের আরেকটা নাম হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব বা ফ্রেজাল ভার্ব। দেখছো? পারবা? জেন টার্নড ডাউন দ্য চান্স টু ওয়ার্ক অ্যাব্রোড। টার্ন মানে কি? ঘুরা, টার্ন মানে ঘুরা, আর এই টার্নের পর দেখো প্রিপোজিশন বসছে ডাউন। এই টার্ন ডাউন মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া বা প্রত্যাখ্যান করা। তাহলে শুধু টার্ন মানে হচ্ছে ঘুরা, আর টার্নড ডাউন এর মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া বা প্রত্যাখ্যান করা, রিজেক্ট করা। তাহলে অর্থ চেঞ্জ হয়ে গেল না? তাহলে ভার্বের পর দেখো একটা প্রিপোজিশন বসে অর্থটাই চেঞ্জ হয়ে গেছে। তাইলে ভার্বের পর প্রিপোজিশন বসে যদি ভার্বের অর্থই চেঞ্জ হয়ে যায়, এটাই হচ্ছে গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব অথবা হচ্ছে তোমার প্রিপোজিশনাল ভার্ব। তো এখানে অ্যান্সার হচ্ছে ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, এবার হচ্ছে সেমি মোডাল ভার্ব। ঠিক আছে, সেমি মোডাল ভার্ব হচ্ছে কি? কিছু কিছু ভার্ব আছে যেমন নিড, ডেয়ার, ইউজ টু, এগুলো মোডাল ভার্ব হিসেবেও বসে, আবার এগুলো সেন্টেন্সে হচ্ছে তোমার মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের উপর ব্যবহৃত হয়, এগুলো দুইটা হিসেবেই বসে। তাহলে নিড, ডেয়ার, ইউজ টু এগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবেও বসে, আবার এগুলো হচ্ছে তোমার মোডাল ভার্ব হিসেবে বসে, এই জন্য এগুলোকে সেমি মোডাল ভার্ব বলে। ঠিক আছে, তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং আর সেমি মোডালস, তাহলে এসবগুলোর মধ্যে সেমি মোডাল কোনটা বলো? নিড আর ডেয়ার। এই নিড মোডাল ভার্ব হিসেবে বসে, মেইন ভার্ব হিসেবে বসে, যেমন আই নিড ইউ, এখানে একটাই ভার্ব নিড, তাহলে এখানে নিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আবার হি নিড নট ডু ইট, তার এটা করার দরকার ছিল না, এখানে দেখো নিড নট ডু ইট, এখানে ডু হচ্ছে মেইন ভার্ব, নিড হচ্ছে তোমার হেল্প করতেছে, মোডাল ভার্ব হিসেবে বসছে। সেম ভাবে, ঠিক আছে, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, তাহলে এখানে ডেয়ার একটাই ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আর আরেকটা হইতে পারে যে ইউ ডেয়ার নট ডু ইট, তোমার এটা করার দরকার ছিল না, বুঝছো, এরকম কিছু, তখন এই ডেয়ারটা কিন্তু মোডাল ভার্ব হিসেবে বসে। তাহলে কি বুঝছো, এটা মোডাল হিসেবে বসতে পারে, আবার ওই যে হাউ ডেয়ার ইউ, ডেয়ার একটাই ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে। তাহলে এই দুইটা নিড, ডেয়ার, ইউজ টু এগুলো হচ্ছে এই জন্য প্রিন্সিপাল ভার্ব প্লাস মোডাল দুইটা হিসেবে বসে দেখে সেমি মোডাল ভার্ব। তো এটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। কজেটিভ ভার্ব হচ্ছে, এটা তো বুঝতেছই যে যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে সরাসরি কাজ করবে না, সাবজেক্ট নিজে সরাসরি কাজ না করে অন্য আরেকজনকে দিয়ে কাজ করায়, তাদেরকে হচ্ছে কজেটিভ ভার্ব বলে। যেমন মাই মাদার ফিডস মি, আমার মা আমাকে খাওয়িয়ে দিচ্ছে। তাহলে এখানে কি মা কিন্তু নিজে খাচ্ছে না, মা কিন্তু আরেকজনকে দিয়ে খাওয়াচ্ছে, যে আমার মা আমাকে খাওয়ায় দিচ্ছে। তাহলে এখানে খাবারটা কিন্তু মা খাচ্ছে না, আমাকে দিয়ে করাচ্ছে। তাহলে সাবজেক্ট যদি আরেকজনকে দিয়ে কাজ করায় তখন সেই ভার্বটাকে তোমার বলা হয় কজেটিভ ভার্ব, বা এটাকে বাংলায় বলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। বাংলা গ্রামারে পড়ছে এগুলা, যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা কিন্তু নিজে চাঁদ দেখতেছে না, শিশুকে দেখাচ্ছে, প্রযোজক ক্রিয়া। বাংলা গ্রামারেও পড়ছো, এটাকে ইংলিশে বলে পজিটিভ ভার্ব। তাহলে এখানে মা নিজে খাচ্ছে না, আমাকে খাওয়াচ্ছে, তাহলে সাবজেক্ট নিজে কাজ না করে আরেকজনকে দিয়ে করাইলে পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া হয়। তাহলে এখানে ফিডসটা হচ্ছে পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। তাহলে বলো, হোয়াট টাইপ অফ ভার্ব মেক ইন দ্য ফলোইং সেন্টেন্সেস? মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন, মা আমাকে ওষুধটি খাওয়াচ্ছে।
তাহলে এখানে মা কিন্তু নিজে মেডিসিন নেয় নাই, আমাকে দিছে। মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন, মা আমাকে দিয়ে ওষুধ খাওয়াইছে বা আমাকে দিয়ে ওষুধটা নেওয়াইছে, তাইলে সে নিজে কাজ করে নাই, আমাকে দিয়ে করাইছে, তাহলে এটা প্রযোজক ক্রিয়া বা কজেটিভ ভার্ব, এখানে মিক্স। ঠিক আছে, তাহলে এরই সাথে সুন্দর করে হচ্ছে আমাদের ভার্ব রিলেটেড সবকিছু শেষ হয়ে গেল। বলো একদম যে কোনো টাইপের ভার্ব আসলে, কপুলেটিভ ভার্ব কি, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব কি, কজেটিভ ভার্ব কি, সবকিছু তুমি পারবা না। ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি, ফ্যাক্টিটিভ ভার্ব কি, সব ধরনের জিনিসগুলো তুমি পারবা না, এগুলাই তোমার পরীক্ষায় হচ্ছে আসবে। ঠিক আছে, তাহলে ক্রিস্টাল ক্লিয়ার না? তাহলে ভার্ব আর জীবনে ভুল করবা না, একদম সবকিছু, সরকারি চাকরি পরীক্ষা, মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি, সব জায়গায় তুমি 100% বেসিক সহ কমন পাবা। সো এরকম দুর্দান্ত ক্লাসগুলো আরও যদি দেখতে চাও, এই যে আমাদের এই পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখো, আমাকে হচ্ছে মেসেজ দিই, এই পেজের মেসেজের রিপ্লাইগুলো হচ্ছে আমি দিই। ভার্সিটি স্টেশন এই গ্রুপটাতে যুক্ত থাকো, পাবলিক গ্রুপে ভার্সিটি অ্যাডমিশন নিয়ে আমরা তোমাদের কাজ করি। যাদের মেডিকেলে হবে না, আল্লাহ না করুক, আমি চাই সবারই মেডিকেলে হোক, যাদের মেডিকেল টার্গেট না হইলেও আমরা তোমাদেরকে ভার্সিটি নিয়েও কাজ করব। ঠিক আছে, আমরা তোমাদেরকে ছাড়ছি না, তোমাদের জন্য আমরা সবসময় আসি, বুঝছো? এরকম ফ্রি ক্লাস থেকে শুরু করে পেইড কোর্সও থাকবে, ফ্রি ক্লাসও থাকবে। ঠিক আছে, তোমাদের সাথে কাজ করব ভার্সিটি গ্রুপে। আর এইচএসসি 26-27 ব্যাচ যদি দেখে থাকো একাডেমিকের জন্য, এই যে ডিএমসি স্টেশন ডিএস গ্রুপে যুক্ত হয়, এখানে মেডিকেল নিয়েও আমরা তোমাদের কাজ করব। আর তোমাদের ছোট ভাই বোন যদি কেউ দেখে থাকো, বা তুমি নিজে যদি ছোট ভাই বোন হও, এসএসসি দিবা বা ক্লাস 9-এ পড়ো, 8-এ পড়ো, ইংলিশ ক্লাসগুলো দেখতেছো, তুমি আমাদের এই গ্রুপটাতে জয়েন থাকো, তোমাদেরকে নিয়ে আমরা শুরুতে সামনে কাজ করব। আর এই যে এটা হচ্ছে আমাদের ভার্সিটি অ্যাডমিশনের পেজ, অবশ্যই ফলো দিয়ে রাখবা। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশনের পেজ, অবশ্যই গ্র্যাভিটি মেডিস্টেশন, 2 লাখেরও বেশি ফলোয়ার্স আছে, ফলো দিয়ে রাখবা, বেল আইকনে প্রেস করে রাখবা। আর এটা আমাদের ভার্সিটি পেজ, ফলো দিয়ে রাখবা, বেল আইকনে হচ্ছে প্রেস করে রাখবা। ঠিক আছে, ওকে, তোমাদের সবার সাথে হচ্ছে দেখা হবে দুর্দান্তভাবে। আমাদের জন্য দোয়া করো। কমেন্টে হচ্ছে আমি পুরো ক্লাস পিডিএফটা কমেন্টে দিয়ে দিচ্ছি, তুমি ডাউনলোড করেও দেখতে পারবা, রিভিশন দিতে পারবা। আর আমাদের জন্য দোয়া করো, আমরা তোমাদের সাথে আছি, যা যা দরকার, যে কোনো কিছু দরকার, সব কিছু দিয়ে আমরা তোমাদের জন্য প্রস্তুত। ঠিক আছে, আমরা তোমাদের সাথে আছি, দোয়া করো আমার জন্য, আমার পরিবারের জন্য, যাতে সর্বোচ্চটা দিয়ে তোমাদের জন্য কাজ করতে পারি।